সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন, শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকে চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাবা যায় মব জাস্টিস কোন পর্যায়ে গেছে? তাহলে বাংলাদেশ আসলে কে নিরাপদ এই মুহূর্তে? অনেকের কাছে এই শেখ হাসিনা তো একজন মানসিক রোগে আক্রান্ত সাইকিয়াট্রিস্ট ছিল। দর্শক, একের পর এক দুঃসংবাদ, বিশেষ করে যে ভারতে শেখ হাসিনা মানসিক রোগে আক্রান্ত হয়ে ভুল চিকিৎসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। অন্যদিকে সমন্বয়ক যারা আছে, কেন্দ্রীয় সমন্বয়ক, আপনারা জানেন যে তাদের উপরে গুপ্ত হামলা চলতেছে। সেখানেও কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে একজন নিহত হয়েছে। দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দুইটা বিষয় দেখাবো। সর্বপ্রথম সমন্বয়কদের উপরে কিভাবে হামলা হয়েছে সে ভিডিও প্রথমে থাকছে, সর্বশেষ থাকছে শেখ হাসিনাকে মানসিক রোগে আক্রান্ত হয়ে কিভাবে তার ট্রিটমেন্ট হয়েছিল সেই ভিডিও সর্বশেষ আপনারা দেখে যাবেন। তো ভাবা যায় মব জাস্টিস কোন পর্যায়ে গেছে? তাহলে বাংলাদেশ আসলে কে নিরাপদ এই মুহূর্তে? অনেকের কাছে এই প্রশ্নটা উঠছে। কেউ কেউ বলছেন যে এই ঘটনার পেছনে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দায়ী। আবার কেউ কেউ বলছেন বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনও হতে পারে। টার্গেট কে হয়েছে? কেন্দ্রীয় সমন্বয়করা দিনে দুপুরে প্রকাশ্যে কি বলা হয় যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করে যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টি এখনো জানা যায়নি। দর্শক, চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপর বাংলাদেশের অনেক মানুষ অনেকটা সন্তুষ্ট। আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আওয়ামী লীগ তো আছেই, আরো অনেকেই কিন্তু তাদের উপর মনে মনে অসন্তুষ্ট। বাট আউটে হয়তো এতটা প্রকাশ করার সুযোগ নেই। ভালোবাসার মানুষ যেমন আছেন, তাদেরকে সুযোগ পাইলে ওই পারে পাঠাই দেওয়ার জন্য অনেকের মেন্টালিটি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে এক বিরল হামলার ঘটনা ঘটেছে। আপনার 8 ডিসেম্বর দিবাগত রাত 2:03 রাতের আধারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন। যে ঘটনা কি, যে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের গাড়ি বহর। এখন নারায়ণগঞ্জ এমনিতেই এটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রধান আখড়া। সেই ঐতিহাসিকভাবে খেলা হবে ডায়লগের প্রবর্তক শামীম ওসমানের, কিন্তু এটা একটা বড় এরিয়া। যদিও শামীম ওসমান তিনি এই মুহূর্তে নেই, আওয়ামী লীগও সেখানে ঘুমন্ত। তাহলে কাদের এত বড় সাহস হলো দিনে দুপুরে বা গভীর রাতে হামলা চালানো? তো এখানে বলা হয়েছে শুধু হামলা চালায়নি, সেখান থেকে তাদের ব্যাগ এবং মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই হামলায় অনেকেই সেখানে আহত হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আপনার হাসনাত আব্দুল্লাহ সরকারের নিকট। বলা হয়েছে যে গেল 27 নভেম্বর থেকে হঠাৎ করে সমন্বয়কদের উপরে এক ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা লক্ষ্য করা গেছে। 27 নভেম্বর ঘটনার শুরুয়াত হয়েছিল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঘটনা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। এর পরের দিন আরেকটা ঘটনা ঘটছিল 28 নভেম্বর। হাসনাত আব্দুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। পরে আপনার এটা নিয়ে মামলা টামলা হয়েছে, 2 জন অলরেডি রিমান্ডে আছে। আমার মনে হয় যে সমন্বয়কদের এই মুহূর্তে যে সিচুয়েশনটা কাজ করছে, তাদেরকে মারতে পারলে অনেকেরই সুবিধা হবে, আবার অনেকেরই অসুবিধা হবে। যেমন যে কোনো সমন্বয়ক এরকম অদৃশ্য হামলায় বা গভীর রাতে বা মব জাস্টিস লেভেলের কোনো ঘটনায় যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায়, প্রথমে সোজা দোষটা যাবে, চোখ বন্ধ করে সবাই বলবে এটা আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ করুক আর না করুক, যুবলীগ করুক আর না করুক, ছাত্রলীগের পোলাপাইন করুক আর না করুক, এটা চোখ বন্ধ করে সবাই বলে ফেলবে এই ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত। বাট আসলে কি শুধু আওয়ামী লীগে এই মুহূর্তে সমন্বয়কদের বিপরীত অবস্থান নিচ্ছে? না, এখানে নানান ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। এই মুহূর্তে ভারতের সাথে যে অস্থিতিশীল একটা অবস্থান আছে, সেইখানে আমাদের সমন্বয়করা, আমাদের পলিটিশিয়ানরা যতটা শক্ত ভাষায় কথা না বলছেন, সার্জিস, হাসনাত বা আসিফ বা আমাদের নাহিদরা তারা যেই ভাষায় ভারতকে চোখ রাঙাচ্ছে, ইভেন ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীরা সার্জিস, হাসনাত বা নাহিদদের কিন্তু চিনেন। তাদের ভিডিও সেখানে তারা প্রচার করে বলে যে দেখো ওরা কি ভাষায় ভারত নিয়ে কথা বলতেছে, এটা আমরা মানতে পারি না। তো সেই ক্ষেত্রে তাদের ঘটনার পেছনে এখানে ভারতেরও কোনো গুপ্তচর থাকতে পারে, রয়ের এজেন্ট থাকতে। দর্শক, ইতিমধ্যে সরাসরি আপনারা ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন।
তবে আরও একটা ভিডিও আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মানে কিভাবে এরকম এক ঘটনা তারা ঘটিয়েছে এবং মানে উস্কানিমূলক যে বিষয়গুলো মানে একটা মানে গায়ে এসে মানে যুদ্ধ করা এবং গায়ে এসে মানুষদেরকে নির্যাতন করা, অত্যাচার করা, মানে ভারত একটা উগ্র রাষ্ট্র, সেটাই কিন্তু তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। তো চলুন মানে আমরা শেখ হাসিনা তো বিস্তারিত একজন ভিডিওগুলো মানে দেখাচ্ছি। মানসিক রোগে আক্রান্ত সাইকিয়াট্রিস্ট ছিল, এবং আওয়ামী লীগের সাথে যারা সম্পর্কিত এদেরকেও আমার কেন জানি মানসিক রোগ আক্রান্ত সাইকি মনে হচ্ছে। তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাদের মধ্যে কোনো দায়িত্বশীলতা নাই, এবং তারা যে একটা অপকর্ম করেছে, তারা যেটা গণহত্যা করেছে, এটার জন্য তাদের মধ্যে কোনো দুঃখবোধ নেই। এখানে ডিসেম্বরও কোনো কিছু হবে না, মার্চও কিছু হবে না। জনগণ সরকারের সাথে আছে, সরকার মোটামুটি ভাবে চেষ্টা করে যাচ্ছেন জনদুর্ভোগ লাঘব করার জন্য। এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে যে দেশটাকে যে একেবারে ফোকলা বানিয়ে ফেলেছে, দেশের অর্থনীতিটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে, অপ্রয়োজনীয় ভাবে আপনার ঋণ গ্রহণ করে আপনার একটা দেশের অর্থনীতির একেবারেই মানে মানে এতটাই ক্ষতি করেছে যে ঘুরে দাঁড়াতে একটু কষ্ট হচ্ছে। তারপর জনগণ উপলব্ধি করার চেষ্টা করছে। আমরা সরকারের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন আহ্বান জানাচ্ছি এবং সরকার তাদের সাড়া দিচ্ছে, এবং সাড়া দিয়ে সরকার একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যতটুকু সম্ভব এই ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত সমস্ত বিচার বিভাগকে একটা মানে সুশৃঙ্খল জায়গায় এনে সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেবেন, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের রায় অনেক প্রতিফলিত ধন্যবাদ হবে। জনাব সাদত আমরা এই হোসেন আশাই সেলিম। করছি কোনো গুঞ্জন, কোনো গুঞ্জন, কোনো অপপ্রচার, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, কোনো কিছুই কিন্তু বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে আমলে পারবে না। নিচ্ছেন না, অনেক ধন্যবাদ। মানে কোনো গুঞ্জন আমলে নেবার মতো কিছু না, এগুলো গুঞ্জনই আপনি ধরছেন। গোলাম মুর্তজা, আপনার কাছে বা আপনি কি জানেন এরকম কোনো তথ্য আছে কিনা একাধিক জায়গা থেকে এরকম আসলেই গুঞ্জনই পাওয়া যাচ্ছে? দেখেন, পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনা তো বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থান করছে, চট করে যাতে ঢুকে যেতে পারেন। দেখুন সরকার কয়দিন টিকে, 1 মাস টিকে কিনা, কয়দিন টিকে কিনা, এরকম কথা তিনি বলেছিলেন। এবং তার পরবর্তী টেলিফোন কথোপকথনে বলেছিলেন ডিসেম্বর পর্যন্ত। ওই সেই ডিসেম্বর পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত টেকে কিনা ওইটার থেকে প্রসঙ্গ এসেছে যে ডিসেম্বর পর্যন্ত এই সরকার টিকবে, এরপরে গিয়ে এই সরকারের পতন হবে, আবার শেখ হাসিনা ক্ষমতায় আনা হবে। এরকম একটা গুঞ্জন তৈরি করার পিছনে ভারতীয় গণমাধ্যম একটা ভূমিকা রাখছে। আর ভারতীয় গণমাধ্যমের ভূমিকার সঙ্গে যোগ হয়েছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটরা পরাজিত হয়েছে, রিপাবলিকানরা আসছেন, অর্থাৎ ট্রাম্প আসছেন। ট্রাম্পের সঙ্গে মোদির অর্থাৎ ভারতের ভালো সম্পর্ক। ভারতের যদি ভালো সম্পর্ক হয়, ভারত শেখ হাসিনাকে সমর্থন করছে, সেই হিসেবে ট্রাম্প শেখ হাসিনাকে সমর্থন করবে। ট্রাম্প শেখ হাসিনাকে চট করে এনে গণভবনের পুকুরে অথবা গণভবনে এনে নামিয়ে দিয়ে যাবেন হেলিকপ্টারে করে, এরকম একটা কল্পনা, এরকম একটা স্বপ্ন অনেকে দেখছেন। বাস্তবতা হচ্ছে রাজনীতির সমীকরণ, রাজনীতির কল্পনা এইরকম করে হয় না। ডিসেম্বরে কিছু একটা ঘটবে, সেই কারণে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবেন, বিষয়টি ওরকম নয়। এটা 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে এই যে ষড়যন্ত্র কেন্দ্রিক যে আলোচনা করা হচ্ছে, যে গল্পগুলোই বাজারে আছে, আমি সরকারের কাছে অনুরোধ থাকবে, সরকার সংশ্লিষ্টদের কাছে অনুরোধ থাকবে, এই সমস্ত গুজব, গুঞ্জন, হঠকারিতামূলক কর্মকাণ্ডের যে আলোচনা, এই সমস্ত কোনো আলোচনাকেই সরকার যেন একেবারে তুচ্ছ। বিশেষ করে ভারতীয় যে মিডিয়া গণমাধ্যমগুলোর যে আচরণগুলো আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, যেটা একটা যুদ্ধক্ষেত্রে যেরকম বিষয়গুলো ঠিক ওইভাবেই তারা কিন্তু এই মিথ্যা প্রপাগান্ডা এবং প্রচারগুলো চালাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি। দর্শক ভালো থাকবেন।